আজ ৩ বছর পর মুখোমুখি হলাম আমার স্বামীর, যার সাথে আমি ৩ বছর থেকে সেপারেশনে আছি। বলা বাহুল্য যে আমাদের এখনো ডিভোর্স হয়নি। আমার স্বামীর কোলে ১.৫ বছরের একটা বাচ্চা মেয়ে আছে। বাচ্চাটা যদিও আমার নয়, আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী, যার কারণে আমার সংসার জীবনের ইতি ঘটেছিল ৩ বছর আগেই। আমি দেখতে খুব একটা খারাপ না, কালোও নয়, সুন্দর এবং স্মার্ট ছিলাম। প্রিন্সেস ডায়নার একটা বিখ্যাত উক্তি আছে না, যে আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমাকে ভালোবেসেছিল। প্রিন্সেস ডায়না তো কোনো অংশেই কম ছিল না, না রূপে না আভিজাত্যে, সব দিক থেকে সে কিন্তু এগিয়েছিল। ডায়নার স্বামী কিন্তু ডায়নাকে ঘরে রেখে বাহিরে পরনারীতে আসক্ত হয়েছিল। সেখানে আমার স্বামী সে কোন ছাড়। আসলে যাদের মেন্টালিটি খারাপ তাদের ঘরের বউ যতই সুন্দরী হোক না কেন, বাহিরের নারীদের দিকে তাদের লালসাযুক্ত চোখ যাবে। রিলেশন করে বিয়ে করেছিলাম আমি আর সাইমন। বিয়ের আগে আমাদের রিলেশন ছিল ৪ বছরের। বিয়ের ২ বছর বা ২.৫ বছর পরে তার মনে হচ্ছে যে আমার সাথে আর সংসার করা সম্ভব না। সে দ্বিতীয় বিয়ে করতে চায় তার অফিসের এক কলিগকে। যেদিন সে আমাকে এই কথাটা বলেছিল সেদিন আমি নির্বাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। সে হয়তো ভেবেছিল যে এই কথাটা শুনে আমি তার পায়ে পড়ে জড়িয়ে ধরে কান্না করব, যে প্লিজ এরকম করো না, আমাকে তুমি ছেড়ে দিও না। কিন্তু না, সাইমনকে অবাক করে সেদিন বলেছিলাম, কাকে বিয়ে করতে চাও? আমার অফিসের কলিগ রাইমাকে। কতদিনের সম্পর্ক তোমাদের? সাইমন অবাক হয়েছিল বটে, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে ৭ মাসের। ও আচ্ছা, বেশ তো, বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা বলো তো, আমরা বিয়ের আগে কয় বছরের রিলেশনে ছিলাম? তখন সাইমন আমাকে বলল। হঠাৎ এই প্রশ্ন। আমি তার কাছে গিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে বললাম, আহা বলোই না, কয় বছরের রিলেশন ছিল আমাদের? কতই আর হবে, হয়তো বছর কিছু। বিয়ের আগে তুমি আমাকে কি যেন বলেছিলে? আমি হীনা তুমি বাঁচবে না, আমি হীনা তুমি শূন্য, আমাকে ছাড়া তুমি কিছু চিন্তা করতে পারো না, আরো কত কিছু। সেসব প্রেম ভালোবাসা কি তাহলে নিকোটিনের ধোঁয়ার মতো সব আকাশে ছড়িয়ে মিশে গেল? সাইমন তখন বলল, আমি এত কিছু জানি না, কিন্তু আমি তোমার সাথে আর সংসার করতে চাই না, আমি ডিভোর্স চাই। আমি বললাম বেশ ঠিক আছে। আমি তখন বললাম, আমাদের বিয়ের কাবিননামা কত ছিল? সে বলল ১১ লাখ। আমি তখন বললাম, যে তোমার মাসিক ইনকাম ৩০,০০০ টাকা, তুমি আমাকে ১১ লাখ টাকা কিভাবে দিবে? আমাকে হারানোর ভয়ে তুমি এত লাখ টাকা কাবিন করছিলা। তখন সে বলতেছে, সেসব চিন্তা তোমাকে করতে হবে না, আমি সময় মতো সব দিয়ে দিব। আমি বললাম, থাক, তোমার টাকা দিতে হবে না, তুমি বিয়ে করো, আমি চলে যাব, আর কখনোই তোমার সামনে বউয়ের অধিকার নিয়ে আসবো না। সাইমন তখন উৎফুল্ল হয়ে বলে, সত্যিই তুমি চলে যাবে? আর যদি কখনো তুমি বউয়ের অধিকার নিয়ে চলে আসো? আমি বললাম, আমি কথা দিয়ে কথা রাখি, সেটা তোমার থেকে ভালো আর কে জানে। সে বলল, আমি জানি। তাহলে কালই চলে যেও, আমি কালই রাইমাকে বিয়ে করব। আমি তো ভেবেছিলাম তুমি এটা মানবেই না, আমার হাতে পায়ে ধরে কান্না করবে যে তুমি বিয়ে করো না, বিয়ে করো না। ওর এই কথা শুনে আমার বেশ হাসি পেল। আমি হাসলাম না, বরং গলায় কাঠিন্য এনে বললাম, আমি কেন কাঁদবো? আমি কি অন্যায় করেছি নাকি ভুল করেছি? সময় কথা বলবে, কে কার পা ধরবে। আমি তো সেই দিনের অপেক্ষায় আছি, যে দিনটা আবার এই দিন ঘুরে আসবে। সাইমন কথাটা শুনে অট্টহাসিতে মেতে ওঠে, আবার বলে, নাইস জোকস, নেক্সট প্লিজ। দিবা স্বপ্ন দেখো তুমি, এটা কখনোই হবার নয়। রাইমা আমাকে খুব ভালোবাসে। আমি তখন বললাম, যেখানে ৪.৫ বছরের সম্পর্কের মাথায় এসে তুমি আমার আত্মবিশ্বাস ভেঙে অন্য নারীতে আসক্ত হয়েছো, সেখানে তোমাদের ৬ মাসের সম্পর্কে এত আত্মবিশ্বাস, বাহ চমৎকার। কারণ আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। তাহলে কি আমার সাথে যা হয়েছে এগুলো টাইম পাস ছিল? তুমি যা ভালো মনে করো। আমি তো অনেক কিছুই ভেবে বসে আছি, তোমার পতনটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। সাইমন তখন রুম থেকে বেরিয়ে যায়। এতক্ষণ আটকে রাখা কান্নাগুলো উপচে বেরিয়ে আসার চেষ্টা করে শেষবারের মতো নিজের ঘর আসবাবপত্রগুলো ছুঁয়ে দেখে নিজের জামা কাপড়গুলো গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সেই থেকে ওর সাথে আমার আর দেখা হয়নি। আজ হঠাৎ একটা শপিং মলে দেখা হয়ে গেছে ওর সাথে। বেশ খানিকক্ষণ নীরব থাকার পর বলে উঠলাম, আর কতক্ষণ বসিয়ে রাখবেন আমায়? কোনো কথা থাকলে বলে, না হলে আমি উঠি। সরসা সাইমন আমার হাত ধরে বলে, বাহ তুমি অনেকটাই পাল্টে গেছো নাবিলা, আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো। সময় মানুষকে পাল্টে দেয় সাইমন, ফিরে আসো আমার জীবনে নাবিলা। সত্যি তোমার মতো কেউ আমাকে কখনো ভালোবাসতে পারেনি। রাইমা আমাকে ঠকিয়েছে, সে আমার সাথে সংসার করা অবস্থায় বাহিরে পরপুরুষে আসক্ত হয়েছে। দেখো, এই দুধের শিশুটার যখন ৬ মাস বয়স, তখন সে অন্য পুরুষের সাথে হাত ধরে পালিয়ে যায়। আমি ঝাটকা মেরে নিজে হাতটা ওর হাত থেকে সরিয়ে নিয়ে বলি, এটা কি ধরনের অসভ্যতামি চলছে, আমাকে ছেড়ে দিন। আর আপনার স্ত্রী কার সাথে চলে গেছে, কি করছে, সেগুলো কি আমি আপনার কাছে শুনতে চাইছি? তখন সে বলতেছে, তুমি তো আমার স্ত্রী, সেই হিসেবে রাইসা রোমা, তুমি প্লিজ আমার জীবনে আবার ফিরে আসো, ব্যাক করো না প্লিজ। তখন আমি তাচ্ছিল্যে সুরে বললাম, হ্যালো মিস্টার সাইমন, এটা আপনার মেয়ে, আমার নয়। আপনার মেয়ের দায়িত্ব আপনারই, আমার নয়। আর আপনি আমাকে আপনার লাইফে ব্যাক করতে বলছেন? কেন আমি আপনার লাইফে ব্যাক করব? আপনার স্ত্রী অন্য লোকের সাথে চলে গেছে দেখে মেয়েকে একা মানুষ করতে পারছেন না বলে? বাহ, আপনি যেভাবে আমাকে বিয়ে করা সত্ত্বেও বাহিরে রিলেশন করে বেরিয়েছেন, ঠিক তেমনি আপনার বউ আপনাকে ঘরে রেখে বাহিরে পরপুরুষের সাথে ঘুরে বেরিয়েছে। রিভেঞ্জ অফ নেচার নামে একটা কথা আছে, জানেন তো? কাউকে ঠকালে প্রকৃতি
কোনো না কোনো ভাবে সেটা আপনাকে ঠিক ফিরিয়ে দিবে। যাই হোক, একদিন আপনাকে বলেছিলাম যে একদিন আপনাকে আমার কাছে ঠিক আসতে হবে, ঠিক তো? কথা মিলে গেল তো? যাই হোক, আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, আপনি সাইন করে দিবেন, আর আপনি আর আপনার মেয়ে সহ ভালো থাকবেন। সাইমন তখন বলল, এতদিন যখন ডিভোর্স লেটার পাঠাওনি তাহলে আজ কেন পাঠাবে? তখন আমি বললাম, আজ আপনাকে ডিভোর্স দিলে আমি যে প্রশান্তিটা পাবো তখন দিলে সেই প্রশান্তিটা পেতাম না। আপনি কি ভেবেছিলেন যে রাইমা সম্পর্কে আমি কিছু জানি না? ও যে কেমন মেয়ে, ওর আগে আরেকটা বিয়ে হয়েছিল, সবকিছুই আমি জানতাম। আপনি তো মাকাল ফলের প্রেমে পড়েছিলেন। মাকাল ফল যেমন বাহির থেকে দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরটা দুর্গন্ধযুক্ত আর আঁশযুক্ত, খাওয়ার অনুপযোগী, তেমন মেয়ে হলো সাইমা। সাইমন তখন অসহায়ত্ব নিয়ে বলল, ওর মা হয়ে কি থাকা যায় না? আমি তখন বললাম, না, আমি অন্যের মা হয়ে থাকতে চাই না। সমস্যা কি? একজনকে পায়ে ঠেলে যখন অন্যজনকে বিয়ে করতে পেরেছেন, সে চলে গেছে, এখন সমস্যা কি? আরেকটা বিয়ে করতে পারবেন। ছেলেদের তো মেয়ের অভাব হয় না, একটা গেলে আরেকটা আসে। তখন সে বলে, আমার সবাইকে চাই না, আমার তোমাকেই চাই। আমি তখন বললাম, সেই রাস্তাটা তো 3 বছর আগেই বন্ধ হয়ে গেছে, যেদিন আমার সংসারটা অন্যের অধীনে চলে গিয়েছিল। ভালো থাকবেন আর অযথা আমার থেকে প্রত্যাশা করবেন না। কথাটা বলে আমি বাহিরে বেরিয়ে আসি, প্রশান্তির নিঃশ্বাস ফেলি। অপেক্ষার অবসান তাহলে ফুরাল। মানুষের দীর্ঘশ্বাস যে মানুষের জীবনে লেগে যায়, এটাই তার প্রমাণ। মানুষকে যদি কষ্ট দিতে চান তাহলে খুব যত্ন করে কষ্ট দেন, তবে একটা কথা কি জানেন, নিজেকেও তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য। আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, সেটা দুনিয়াতে 3-এর 1 ভাগ হলো আপনি ভোগ করে যাবেন। গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কাউকে কষ্ট ঘুরে ফিরে একদিন না একদিন ঠিক আপনার জীবনেই ফিরে আসবে, সবার মনে রাখা উচিত। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস, সামনে এগোতে গেলে শিকলের মতো পা জড়িয়ে টেনে ধরে।